স্নিগ্ধ বিষ লিখেছেন সানজিদা আক্তার মন্দি। পর্ব ৫৬। অন্ধকার বেলকনির এক কোণে বেতের সোফায় কুচিসুটি মেরে বসে আছে নাছা। সে একদম নিথর নিশ্চুপ হয়ে বসে আছে। দেখলে মনে হবে রক্সে মাংসের কোনো মানুষ নয়, বরং দক্ষ ভাস্করের মতো হাতে গড়ে তোলা এক প্রাণহীন পাষাণ মূর্তি। তার ভেতরকার প্রলয়ঙ্কারী ঝড়ের কোনো শব্দ বাহিরে আসছে না, শুধু দু চোখের কোল ছাপিয়ে অবিরাম নেমে আসছে তপ্ত অশ্রুর ধারা। গাল বেয়ে সেই নোনাচল গড়িয়ে পড়ছে বক্ষ পিঞ্জরে। বুকের ঠিক মাঝখানটায় কে এক নামহীন লৌহ কঠিন মুঠো দিয়ে চেপে ধরেছে। শ্বাস নিতে গেলেও বুকটা তীক্ষ্ণ ব্যথায় মোচড় দিয়ে উঠেছে তার। রাত তখন 10টা ছুঁই ছুঁই। আকাশের রূপ আজ বড় ভয়ঙ্কর। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আকাশটা ভেঙে পড়বে পৃথিবীর বুকে। অনেকক্ষণ ধরেই বৈদ্যুতিক নেই। গোটা বাড়িটা আজ এক জমাট দম বন্ধ করা অন্ধকারে ডুবে আছে। সেই নিচ্ছিদ্র অন্ধকারকে চিরে হঠাৎ হঠাৎ নেমে আসছে বিজলির অন্ধকারের তীক্ষ্ণ আলো। ঠাস ঠাস কান ফাটানো সেই শব্দে গোটা আকাশ আর পৃথিবী থরথর করে কেঁপে উঠেছে। বিদ্যুতের এই এক পলকের আলোয় নাছার ফ্যাকাশে অশ্রুসিক্ত মুখখানা স্পষ্ট হয়ে উঠেছে, আর পরক্ষণেই তা আবারও হারিয়ে যায় অতল অন্ধকারে। হিমশীতল কোনো বাতাসে সজোরে ঝাপটা মেরেছে তার মুখে, এলোমেলো করে দিয়ে যাচ্ছে তার রুক্ষ চুলগুলোকে, কাঁপিয়ে তুলেছে তার রুগ্ন দুর্বল শরীরটাকে। কিন্তু নাঝার সেদিকে কোনো ভুরুক্ষেপ নেই। সে বসে আছে এক বিধ্বস্ত লতার মতো, যে লতা ভয়ঙ্কর কালবৈশাখীর আঘাতে শেকড় সহ মাটিতে লুটিয়ে পড়েছে, তবু মাটির মায়ায় কোনো মতো টিকে আছে। প্রকৃতির এই তাণ্ডব লীলা সে শূন্য দৃষ্টিতে দেখছে বটে, কিন্তু তার অবচেতন মন জানে এর চেয়েও বহুগুণ ভয়ঙ্কর এক তাণ্ডব আজ তার বয়ে গিয়েছে তার নিজের জীবনের ওপর দিয়ে। তার পেটে তিলে তিলে বেড়ে ওঠা এই ছোট্ট প্রাণটাকে তার রাখতেই হবে। এ আর কোনো ইচ্ছাধীন বিষয় নয়, নয় কোনো মাতৃত্বের স্বাভাবিক চাওয়া। এ এক বাধ্যবাধকতা। মাত্র কিছুক্ষণ আগের কথা, বিবিজান, দাদাজান, ওয়াসেম, ইয়াদ সবাই দল বেঁধে এসেছিল তার ঘরে। তারা হুমকি দিয়ে গেছেন তাকে। বিবিজানের বলেছেন, যদি পেটের বাচ্চার একটাও ক্ষতি করে সে, তালহার তার ছোট চাচ্চুর লাশ ফেলে দেবেন, তিনি জিন লাগিয়ে দেবেন তার প্রিয়জনদের পেছনে। প্রথমটাই নাচা বিশ্বাস করেনি। মুখে চাপা ঘৃণা আর তাচ্ছিল্য নিয়ে সে প্রতিবাদ করেছিল, এসব সস্তা কুসংস্কার দিয়ে তাকে ভয় দেখানো যাবে না। কিন্তু বিবিজান থামেননি। তিনি একে একে এমন সব কাট্য প্রমাণ তার সামনে তুলে ধরেছেন পাই টু পাই, আর বলছেন কালো জাদু করে মেরে ফেলবে তার আপনজনদের। একে একে সবার লাশ পড়বে তার চোখের সামনে। নিজের চোখে নিজের মাস্টার চাচ্চুর গলাকাটা লাশ দেখেছে সে। আপনজনদের এমন বিভৎস মৃত্যু আর সে সইতে পারবে না। তাই এক প্রকার বাধ্য হয়ে মাথা নুইয়ে সে মেনে নিয়েছে এই অভিশপ্ত শর্ত। তবে সেও বিনা চুতে হার মানেনি, জুড়ে দিয়েছে নিজের একটি শর্ত। বাচ্চা হওয়ার ঠিক 6 মাস পরেই তৌসিরকে তাকে তালাক দিতে হবে। চিরতরে মুক্তি চাই তার এই দম বন্ধ করা বন্দিদশা থেকে। তৌসির অবশ্য সে কথায় হ্যান বলেনি, টু শব্দটিও করেনি। বিবি জানি দম্ভ ভরে বলে দিয়েছে তৌসিরের হয়ে। ও সময় পুরোটা সময় তৌসির ঠিক পাশেই দাঁড়িয়েছিল, নির্থর নির্বাক এক পাথর খোদাই করা মূর্তির মতো। একটা শব্দও তার মুখ থেকে বের হয়নি। নাচা বারবার তার দিকে আর চোখে তাকিয়েছে, মনে মনে কতই না আশা করেছিল অন্তত একবার, শুধু একবার তৌসির সামনে এসে দাঁড়াবে, বলবে। ওভাবে ওকে ধমকিও না, ও তো নিচে ভেঙে পড়েছে। কিন্তু না, সেই সান্ত্বনা বাণী তার মুখ থেকে বের হয়নি। উল্টো সে নীরব থেকে তার পরিবারের এই জঘন্য কাজে সঙ্গ দিয়েছে। অবশ্য তৌসিরের এই নীরবতার পেছনে অসহায়তাও আছে। তৌসির তো তার পা জড়িয়ে ধরেছিল সন্তানের জানের জন্য, তবে নাচাকে রাজি করাতে পারেনি। নিজের অনাগত সন্তানের প্রাণ বাঁচাতে শেষমেশ সে পরিবারের পক্ষেই দাঁড়িয়েছে। বাবা হওয়ার আগেই তৌসির আজ এক পরাজিত অসহায় বাবা, যে নিজের সন্তানের জান, নিজের স্ত্রীকে পর্যন্ত ছাড় দিতে বাধ্য হয়ে গেছে। নাচের পরিস্থিতি আজ এমনই যে সে চাইলেও ফোন করে কাউকে নিজের এই বিপদের কথা বলতে পারবে না। বিবিজান নিষেধ করেছেন তাকে। আর বিবিজান সেই কালো জাদুর কীট ও মানবিক আর হিংস্র ওই মহিলা, যা ইচ্ছে তাই করতে পারেন। তার কথার এতটুকুও খেলাপ হলেই তালহা ভাইয়ের লাশ পড়বে সবার আগে। কিভাবে সাহস করবে নাছা? তার সেই শক্তি কোথায়? আজ নাছার নিজেকে তার একটি সুতোয় বাঁধা কাঠের পুতুল মনে হচ্ছে, যাকে যেদিকে খুশি ঘোরানো যায়। তার প্রতিবাদের ভাষা আজ চিরতরে স্তব্ধ। লড়াই করার সেই শক্তিটুকু তলানিতে গিয়ে ঠেকেছে। অন্ধকারে বসে বৃষ্টির ছাট খেতে খেতে হঠাৎ করে ডুকরে কেঁদে উঠেছে। বুকের ভেতরটা কাচের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছে। কেন তার নিয়তি এত নিষ্ঠুর? মায়ের স্নেহ সে কোনোদিনও পায়নি। ভাইয়ের শাসনমাখা আদর তার কপালে জোটেনি। যাকে নিজের জীবনের সবচেয়ে বেশি ভালোবেসেছিল,
তাকে সে নিজের বলে কখনো ছুতেও পারেনি। আর যার সঙ্গে স্বার্থের বেড়াচালে আটকে বিয়ে হলো, সে তাকে ভালোবাসেনি, আগলে রাখেনি, বিপদের সময় একটিবারও তার ঢাল হয়ে দাঁড়ায়নি। সবচেয়ে বড় যন্ত্রণা হলো আজ নিজের গর্ভের সন্তানকেও তার দুশ্মন ভাবতে হচ্ছে, যে সন্তানের অস্তিত্বের কথা জেনে গতকাল রাতেও সে আনন্দে কেঁদে ভাসিয়েছিল। আজ সে সন্তানই তার বুকে দাউ দাউ করে জ্বলতে থাকা একটা দাবানল। প্রথমবার তালহা ভাইয়ের প্রাণের স্পন্দন টিকিয়ে রাখতে তাকে এই বিয়েতে বাধ্য হতে হয়েছিল, নিতে হয়েছিল ছলনার আশ্রয়। আর এবার চাচাদের ও তালহা ভাইয়ের প্রাণের জন্য যাকে সে পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করে, সে মানুষটার সন্তানকে নিজের পেটে ধারণ করতে হচ্ছে। তৌসিরকে তার কৃতকর্মের শাস্তি দেওয়ার একমাত্র উপায় ছিল এই বাচ্চাটাকে নষ্ট করে দেওয়া। সেই শেষ অস্ত্রটাও আজ তার হাত থেকে কেড়ে নেওয়া হলো। নাচা নিজেকে সামলাতে চাই, দুই হাতে মুখ ঢেকে প্রাণপণে চেষ্টা করে কান্না থামাতে, কিন্তু পারে না। চোখের পানি আজ আর বাধা মানছে না। এতক্ষণে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। বৃষ্টির পশলা তীব্র বেগে এসে তার চোখে মুখে আছড়ে পড়েছে। নাচার শরীরটা বড্ড ক্লান্ত, ক্ষত বিক্ষত, সারা গা টনটন করে ব্যথা করছে। আঘাতের ব্যথার সাথে তো অল্প বয়সে কনসেপ্ট করায় শরীরটা আরও ভেঙে পড়েছে। প্রতিটি পেশি, প্রতিটি হাড় এই ধকলের প্রতিবাদ জানাচ্ছে। অথচ গতকাল রাতেও এক সুখের আবেশ ছিল তার মনে। তৌসিরের চাচির কাছ থেকে চুপি চুপি প্রেগন্যান্সি কিট এনে যখন বাথরুমে টেস্ট করেছিল, যখন দেখেছিল দুটো লাল দাগ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে, তখন তার চোখ দুটো ঝাপসা হয়ে এসেছিল। কিন্তু সেই চোখের পানি ছিল প্রাপ্তির, আনন্দের। সে ভেবেছিল সকালে বা বিকালে তৌসিরকে বলবে ডক্টরের কাছে নিয়ে যেতে কনফার্ম হওয়ার জন্য। সে এও ভেবেছিল হয়তো এই ছোট্ট প্রাণটাই তৌসিরকে বদলে দেবে। কিন্তু না, সব খুশি, সব স্বপ্ন এক রাতের ব্যবধানে বিভীষিকায় রূপান্তরিত হয়ে গেল। নাচা আর বসে থাকতে পারে না, ধীরে ধীরে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। ওর দুর্বল পা দুটো থরথর করে কাঁপছে, শরীরটা টলছে মাতালের মতো। বেলকনির লোহার রেলিংটা শক্ত করে খামচে ধরে কোনো মতে নিজেকে সামলে নেয় সে। এরপর ধীর ক্লান্ত পায়ে অন্ধকার ভেদ করে নিজের রুমের ভেতরে প্রবেশ করে। ঠিক তখনই দরজা টেলে একটা টর্চ লাইটের হলুদ আলো প্রবেশ করে ঘরের ভেতরে। আলোর রেখাটা প্রথমে মেঝের উপরে পড়ে, তারপর ধীরে ধীরে মুখের ওপরে আসে। হাতে খাবারের একটা ট্রে নিয়ে দরজার মুখে দাঁড়িয়ে আছে তৌসির। নাছা একবারও তাকায় না তৌসিরের দিকে, একবারও না। তার শরীরী ভাষায় এমন এক উপেক্ষা, যাতে মনে হচ্ছে তৌসিরের নামের কোনো মানুষের অস্তিত্বই এই পৃথিবীতে নেই। সে নিঃশব্দে গিয়ে বিছানায় এক কোণে বসে পড়ে। তৌসির ধীরে ধীরে এগিয়ে আসে, নাচার সামনে খাবারের ট্রেটা নামিয়ে রেখে খুব ছোট্ট করে প্রায় ফিসফিসিয়ে কাঁপা গলায় বলে ওঠে, খাবারটা খেয়ে নে। কথাটা আর শেষ হলো না। বাইরে ঠিক তখনই আবারও এক কান ফাটানো শব্দে বিজলি চমকায়। সেই এক ঝলক তীব্র নীলচে আলোয় দুজনের মুখ মুহূর্তের জন্য স্পষ্ট হয়ে ওঠে। নাচা খুব ধীরে, অসম্ভব ধীরগতিতে নিজের ডান হাতটা বাড়ায়, সামনের প্লেটটা তুলে নেয় নিজের কোলে। তার শীর্ণ আঙ্গুলগুলো থরথর করে কাঁপছে। না, একে ঠিক কাঁপা বলা যায় না, মনে হচ্ছে প্রাণহীন কাঠের কয়েকটি টুকরো ভুল করে কোনো জাদু বলে নিচ থেকে নড়ে চড়ে উঠেছে। প্লেটের ওপরে ভাতের ধবধবে সাদা স্তূপ, পাশে রাখা তরকারি থেকে কঞ্জলি পাকিয়ে ওঠে হালকা গরম ধোঁয়া, আর সেই ধোঁয়ার ভেতর দিয়ে উঠে আসা মশলার ঘ্রাণ। সবকিছু মিলেমিশে নাচার নাকে এসে লাগে অদ্ভুত এক বমি উদ্রেককারী গন্ধ, স্পষ্ট এক বিষের মতো গন্ধ। নাচার কাছে এখন আর এটা কোনো সাধারণ খাবার নয়, এটা তীব্র হলাহল বিষ। তাও তাকে এটা গিলতেই হবে, কারণ তার এই অভিশপ্ত লাঞ্ছিত শরীরটা এখনও পৃথিবীতে টিকে আছে। আর নির্লজ্জের মতো এক গোয়েমির সাথে সে শুধু বেঁচে থাকার অভিনয় করে যাচ্ছে। এক লোকমা ভাত ধরে নাচা এবার মুখের ভেতরে পুড়ে দেয়, দাঁত দিয়ে চিবোয় না পর্যন্ত, মৃত মানুষের মতো গলে ফেলাই চেষ্টা করে। কিন্তু ভাতের দলাটা গলার কাছে এসে ঠিকই আটকে যায়, ধারালো মাছের কাটার মতো বিঁধে থাকে সেখানে। কোনোভাবেই আর নিচে নামতে চায় না। নাচা শক্ত করে চোখ বুজে এক ঢোক পানি মুখে নেয়, তারপর এক প্রকার জোর করেই খাবারটা নামিয়ে দেয় পাকস্থলিতে। এরপর আবারও এক লোকমা ভাত মুখে নেয়, আবার এক ঢোক পানি খায়, তারপর আবারও এক লোকমা নিয়ে গিলে। তাকে দেখে মনে হবে হয়তো কোনো অদৃশ্য সুতায় বাঁধা একটা কাঠের যান্ত্রিক পুতুল, শুধু প্রোগ্রাম করা নির্দিষ্ট নিয়মে সে তার কাজ করে যাচ্ছে। সম্পূর্ণ প্রাণহীন এবং অনুভূতিহীন এক অস্তিত্ব। হাত উপরে উঠেছে, মুখ খুলছে, গলা দিয়ে খাবার নামছে, সবকিছু একদম ঠিকঠাক চলছে। শুধু সেই যান্ত্রিক কাঠামোর ভেতরেই আসল মানুষটাই মরে ভূত হয়ে গিয়েছে। তৌসির এক দৃষ্টিতে তাকিয়ে আছে নাছার দিকে, তার সেই দৃষ্টি একেবারে শূন্য ও নিষ্প্রাণ। বুকের ভেতরটা তীব্র হাহাকারে খাকা করে বসেছে তার। মনে হচ্ছে নিষ্ঠুর কোনো জন্তু তার বুকের ভেতরের সবকিছু ধারালো নখ দিয়ে খুবলে নিয়ে গিয়েছে, রেখে গিয়েছে সেখানে শুধু এক ধুধু বিরান
প্রান্তর, যেখানে এক ফোঁটা প্রাণের চিহ্ন আর অবশিষ্ট নেই। নাচার কাছে সবুজ টানা টানা চোখ দুটো তখন তাজা রক্তজবার মতো লাল হয়ে আছে। অজর কান্নায় ফুলে ঝোল হয়ে আছে তার তিলোত্তমাময়ী শুভ্র মুখটা। চোখের নিচে গাঢ় কালশিটে দাগ, মনে হচ্ছে কেউ অযত্নে আঙুল দিয়ে কালো কাজল লেপটে দিয়েছে সেখানে। ঠোঁট দুটো একদম শুকনো এবং ফেটে চৌচি। তৌসিরে মনে হচ্ছে তার সামনে বসা এক বিপর্যস্ত মানুষটা আর তার সেই পুরনো নাচা নেই। এটা শুধু একটা মানুষের শূন্য খোলস। নাচার ভেতরে তাজা প্রাণটা কোথায় চিরতরে হারিয়ে গেছে। তার পেছনে ফেলে রেখে গেছে নিষ্প্রাণ এক পাথরের মূর্তিটাকে। আরেকটা জীবন্ত মানুষের এভাবে পাথর হয়ে ওঠার পেছনে যে মানুষটা পুরোপুরি দায়ী, সে আর কেউ নয়, সে নিজে। তৌসির শিকদার, সে নিজে। তীব্র আফসোসে তৌসিরের বুকের ভেতরটা দাবানলের আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। অনুশোচনায় যন্ত্রণায় ভেতরটা ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু এখন আর এসব করে কী লাভ? তাদের দুজনের মাঝে যে বিশাল দূরত্ব ইতিমধ্যে গড়ে উঠেছে তা হাজার কোটি আলোকবর্ষেরও বেশি। যে পথ একেবারে মাঝখান থেকে দুদিকে ভেঙে যায়, সে পথ আর কোনোদিন এক মোহনায় এসে মেলে না। তৌসিরের এমন এই নির্মম পরিণতি যেমন আগুনে দগ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নিঃশব্দে এবং ধীরে ধীরে ভেতর থেকে পুড়িয়ে ছাইয়ে মিশিয়ে যাওয়াটাই এখন তার একমাত্র নিয়তি। নাচার এই যন্ত্রের মতো নির্বিকার ভঙ্গিতে খাবার গিলে চলা নির্মম দৃশ্য দেখে তৌসির আর সহ্য করতে পারে না। তার বুকের গহীনে থেকে একটা চাপা গঙ্গানে জেগে উঠতে চায়, কিন্তু গলার কাছে এসে কোনো মতে আটকে থাকে সেটা। নিজের ভেতরের সবটুকু সাহস একত্রে করে অত্যন্ত নরম এবং আলতো গলায় সে বলে, এত জোর করে না খেলেও হবে। ভাত খেতে যদি না পারিস বল, আমি অন্য কিছু নিয়ে আসি। তার প্রশ্নে ঘরের ভেতরে কোনো উত্তর প্রতিধ্বনিত হয় না। নাচা কথাগুলো কানেই তোলে না। নাচা শুনেছে, কিন্তু সামনে বসা এই অপরাধের অস্তিত্বটুকু তার কাছে আর অনুভবের যোগ্য বলে মনে হচ্ছে না। তার কাছে এখন এই ঘরে তৌসির শিকদার নামের কোনো মানুষের অস্তিত্ব নেই। সেখানে বসে আছে শুধু একটা কালো ছায়া, তীব্র ঘৃণায় এক জীবন্ত প্রতিচ্ছবি। সে নিজের মনে অবলীলায় আরেকটা লোকমা মুখে দূরে নাই। তার হাবভাব এমন যেন পাশে কোনো মানুষ নেই, যেন কথাগুলো ভেসে আসছে বহুদূরের কোনো পরিত্যক্ত রেলওয়ে স্টেশনের ফাঁকা প্ল্যাটফর্ম থেকে। তৌসির এক বুক ভারী দীর্ঘশ্বাস ছাড়ে। তারপর ধীরে ধীরে তৌসির বিছানা থেকে উঠে দাঁড়ায়। ভারী পা জোরে টেনে টেনে সে খাট পাশে ড্রয়ারের কাছে যায়। সেখান থেকে বের করে আনে ব্যথার ওষুধের পাতা আর ক্ষতর মলম রাখা ছোট্ট কৌটোটা। নাচের সামনে রাখা ট্রেতে সেগুলো একে একে সাজিয়ে রাখে সে। তারপর আস্তে আস্তে করে সাবধানে প্লেটটা নাচার হাত থেকে নামিয়ে নিয়ে বলে, ঔষধ খাও, জোর করে আর খেতে হবে না। নাচা এবারও সম্পূর্ণ নিরুত্তর থাকে। অবিকল যন্ত্রের মতো পানির বাটিতে নিজের হাত ধুয়ে নেয় সে। তারপর আগের মতোই যান্ত্রিক ভঙ্গিতে ঔষধগুলো গিলে ফেলে। তার চোখে মুখে কোনো প্রশ্ন নেই, ঠোঁটে কোনো প্রতিবাদ নেই, বুকে কোনো অভিযোগ নেই। পৃথিবীতে বেঁচে থাকাটাও আজ নাচার কাছে একটা যান্ত্রিক প্রতিক্রিয়া। ঠিক দম বন্ধ হওয়া পুতুলের মতো। যতক্ষণ দম আছে ততক্ষণই শুধু চলবে। তৌসির আর কোনো কথা বা না বাড়িয়ে ট্রেটা হাতে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। নাচের বুকের ভেতরে এতক্ষণ ধরে পাথর চাপা দিয়ে রাখা কান্নাটা হঠাৎ মর্মর শব্দ করে ভেঙে পড়ে। দুহাতে নিজের মুখ শক্ত করে চেপে ধরে হু হু করে ফুপিয়ে কাঁদে ওঠে। তার এই গগনবিদারী কান্নাটুকু শুধু গলা থেকে আসছে না, তা জন্মার ইচ্ছা শরীরের প্রতিটি কোষ থেকে আলাদা আলাদাভাবে। তার মস্তিষ্কের প্রতিটি স্নায়ু অবিরাম চিৎকার করেছে তীব্র ব্যথায়, দুঃসহ যন্ত্রণায়। বিছানায় বালিশটা দুহাতের মুঠোয় শক্ত করে চেপে ধরেছে নাছা। দাঁত দিয়ে সজোরে কামড়ে ধরেছে বালিশের কাপড়টা, যাতে কান্নার শব্দটা এক ফোঁটাও কোনোভাবে ঘরের বাইরে যেতে না পারে। তার মনে হয় এই মুহূর্তে যদি একটা ধারালো ছুরি নিজের পায়ের কাছে পেত, তবে নির্দ্বিধায় সেটা নিজের গলায় চালিয়ে দিত সে, চিরতরে শেষ করে দিত তার এই অভিশপ্ত আর কলঙ্কিত অস্তিত্ব। সারা শরীর দাউ দাউ করে চলছে তার। এই জ্বালানি শুধু শারীরিক ব্যথায় নয়, বরং এক চাপা ক্রোধ আর ভয়ঙ্কর প্রতিশোধের আগুনে। এই এমন এক লেলিহান আগুন যা পৃথিবীর কোনো পানিতে নিভতে না, এমনকি দীর্ঘ সময়ে স্রোতেও শীতল হবে না। বেশ কিছুক্ষণ কেটে যায় এভাবেই। কাঠের দরজাটা ঠেলে তৌসির আবারও ঘরে ঢোকে ভেতরে। ঘরে পা রাখতে তার চোখে যা দেখে তা দেখে বুকের ভেতরটা আরেকবার অদৃশ্য কোনো নিষ্ঠুর হাতের থাবায় খামচে ধরে। নাচা বিছানার একদম এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে। গলা পর্যন্ত টেনে নিয়েছে মোটা খাতাটা। তার মুখ ফেরানো উল্টো দিকের দেওয়ালের দিকে, আর তাদের দুজনের শোয়ার জায়গায় ঠিক মাঝখানে সীমানা প্রাচীরের মতো রাখা আছে একটা কোল বালিশ। এটা একটা বালিশ নয়, এটা একটা অলঙ্ঘনহীন সীমানা, ইস্পাতের তৈরি এক দুর্ভেদ্য প্রাচীর। এই নিঃশব্দ কঠিন ঘোষণা, আপনি আমার কাছে আসবেন না, কোনোভাবেই ছোবেন না আমাকে।
তৌসির আরও একটা দীর্ঘশ্বাস ফেলে, একটা লম্বা ভারী আর ঠিক পাথরের মতোই কঠিন এক দীর্ঘশ্বাস। ফ্যান আর লাইটের সুইচ সে একে একে নিভিয়ে দেয়। চোখের পলকে পুরো ঘরটা ডুবে যায় অন্ধকারে। শুধু জানালার পর্দার ফাঁকগুলি চুইয়ে আসা সামান্য চাঁদের আলো এসে পড়ে বিছানায় ঠিক এক পাশে। সেই স্নান রূপালী আলোয় নাচার শুয়ে থাকা শরীরের রেখাটা অবছাভাবে দেখা যায়। মনে হয় এক শুয়ে আছে ব্যথার প্রতিমূর্তি, এক জীবন্ত বিষাদময় শোকগাথা পড়ে আছে সেখানে। ড্রয়ের থেকে খতর মলমের কৌটাটা হাতে নিয়ে তৌসির বিছানায় ওঠে। খুব ধীরে এবং সাবধানে সে নাচার দিকে এগিয়ে, তবে মাঝখানে রাখা সেই সীমানা বালিশটা সে তারপরও পেরোয় না, বরং সেটার ওপাশেই নিজের জায়গা করে বসে। তারপর থরথর করে কাপা হাতে আলতো করে নাচার বাহুতে স্পর্শ করে ওকে ডাকেন, নাচা মলমটা লাগিয়ে দিই, ড্রেসটা একটু খুলতো। তৌসিরের হাতের উষ্ণ স্পর্শ শরীরে লাগতেই নাচার সর্বাঙ্গ 10,000 ভোল্টেজের এক বিদ্যুৎ খেলে যায়। এক প্রবল ঝটকা বিছানায় আশ্রয়ে উঠে বসে সে। তারপরে হিংস্র প্রায় ক্ষিপ্ত পশুর মতো এক জোরালো ধাক্কায় তৌসিরকে ছিটকে সরিয়ে দেয় নিজের কাছ থেকে। এতে তৌসিরের হাতের মলমটার কৌটোটা ছিটকে গিয়ে বিছানায় এক ঔনাগুণে গড়িয়ে পড়ে। পর মুহূর্তেই তীব্র আক্রোশে চিৎকার করে ওঠে নাছা, আমার শরীরে একদম হাত দেবেন না, আমাকে আপনার প্রচণ্ড ঘৃণা লাগে। আপনার ছোঁয়া লাগলে আমার সমস্ত শরীর রিরি করে ওঠে। আমার মনে হয় নোংরা কোনো পোকা বেঁধেছে আমার ওই জায়গায়। তৌসির কথাগুলো শুনে একেবারে স্থির হয়ে যায়। ওর বাড়ানো হাতটা শূন্যতার মাঝের পথে আটকে যায়। ওই নিচের আঙ্গুলগুলো মুঠো করতেও পারছে না, আবার সোজা করে খুলতেও পারছে না। নাচের কথা বলার কান দিয়ে ঢুকছে, সোজা তার বুকের ভেতরে গিয়ে তীরের মতো বেঁচছে। তীক্ষ্ণ রক্তাক্ত এবং প্রাণঘাতী বিষাক্ত সেই তীর। সে বেশ কিছুক্ষণ বোবা হয়ে বসে থাকে। তারপর আস্তে আস্তে হাত বাড়িয়ে দূরত্ব গড়িয়ে যাওয়া মলমের কৌটোটা তুলে নেয়। সেটা নাচার দিকে নিঃশব্দে এগিয়ে দেয়। ওর গলাটা এখনও কাঁপছে, তাও নিজেকে কণ্ঠস্বরকে স্বাভাবিক করে সংযত রাখার আপ্রাণ চেষ্টা করে বলে, এটা লাগা, তোর হাত দিয়া তুই নিজেই লাগাইয়া নে তাইলেই। নাচা কৌটোটা নেওয়ার জন্য হাত বাড়াই না। মলমের ছোট কৌটোটা অযত্নে পড়ে থাকে দুজনের ঠিক মাঝখানে। সেই সীমানা বালিশটার ওপরে ওই ভয়ঙ্কর মুহূর্তে এক টুকরো নিরক্ষর সাক্ষী হয়ে, এক টুকরো জমে যাওয়ার সময় হয়ে। ক্ষোভে নাচার ফাটা ফাটা ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। তার টানা টানা কালচে সবুজ নয়ন জোড়ায় চাঁদের আলো পড়ছে চিকচিক করে ওঠে। কিন্তু সেটা কোনো জমানো অস্ত্র নয়, সেটা হলো লেলিহান আগুনের ফুলকি। কালকট বিষ মাখানো গলায় ও বলে, আমি আপনাকে নিজের জীবনের চেয়েও বেশি ঘৃণা করি তৌসির শিকদার। আপনি আমার সামনে যে জঘন্য কাজ করেছেন, তারপর আর কোন মুখে আপনি আমার সামনে এসে কথা বলার সাহস পান? তৌসির পলক্ষীন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাচের মুখের দিকে। এই সেই মুখের নাই, সে মুখে এক সময় তৌসিরকে দেখলেই ফুটে উঠত এক টুকরো লাজুক লজ্জামাখা হাসি। আর সেই একই মুখে আজ শুধু ঘৃণা জীবন্ত একটা মূর্তি ধারণ করেছে। তৌসির নিরাশার গলায় বলে, আমার দোষ আমি পুরোপুরি মানি, কিন্তু আমার করা দোষের শাস্তি তুই আমার নিষ্পাপ সন্তানরে দিবি? ও কি শুধুই আমার সন্তান? তোর পেটের সন্তানকে তুই কোনোভাবেই তোর পেটে রাখতে চাস না। কত আকতে মিনতি করলাম তোর কাছে, শুনলেই না কিছু তুই। তারপরও বিবিজান তোকে তোর আপনজনের ভয় দেখানো ছাড়া আর কোনো উপায় খুঁজে পায়নি। আর বিশ্বাস কর, আমারও তখন আর কিছু করার ছিল না। তৌসিরের কথাগুলো শেষ হতেই নাচা হঠাৎ করেই শব্দ করে হেসে ফেলে। তীক্ষ্ণ ধারালো ও রক্ত ঝরানো এক হাসি। সেই হাসি চামড়ার চিবুকের মতো সপাত করে এসে আছড়ে পড়ে তৌসিরের উন্মুক্ত বুকে। নিমিষে ছিন্ন ভিন্ন করে দেয় তার ভেতরে বেঁচে থাকার শেষ ভরসাটুকু। তাচ্ছিল্য আর অবজ্ঞার সেই হাসি থামিয়ে নাচা কঠিন স্বরে বলে, আপনাদের কি মনে হয় এই অশুভ সন্তানকে আমি আমার পেটে সযত্নে ধারণ করে রাখবো? আপনজনের ভয় দেখালে আমি বাধ্য হয়ে তাকে রাখবো? এই পশুর বাচ্চাকে আমি কোনোদিনও আমার গর্ভে রাখবো না তৌসির শিকদার, কিছুতেই রাখবো না। আজ না হোক কাল এই নোংরা অস্তিত্ব আমার পা পেয়ে দূষিত রক্ত হয়ে ঠিকই মাটিতে গড়িয়ে পড়বে। আপনি শুধু নিজের চোখে দেখে নিন, এই অযাচিত সন্তানের একদম জানা জানহীন মৃত্যু হবে, ঠিক যেমন নির্মম মৃত্যুটা আমার চাচুর হয়েছিল। কথাটা শুনে তৌসিরের বুকের ভেতরে তীব্র হাহাকার করে ওঠে এক অনামা ধ্বংসাত্মক ঝড়। সেই হাহাকার চিৎকার হয়ে বাহিরে পৃথিবীতে বেরিয়ে আসতে চায়, কিন্তু গলার কাছে এসে দলা পাকিয়ে আটকে থাকে। সে সম্পূর্ণ নিশ্চল হয়ে ভাঙা গলায় জিজ্ঞেস করে নাচাকে, আমার নিষ্পাপ বাচ্চাটা তো একদম নির্দোষ, ওর কি তোর পেটে একটুখানি ঠাঁই দেওয়া যায় না? ওর তো পৃথিবীতে কোনো দোষ নেই, ও তো এসবের কিছুই জানে না। নাচার বিষ খেয়ে বিষ হজম করার মতো বলে, ওর কোনো দোষ নেই, ওর শুধু একটাই সবচেয়ে বড় দোষ, সেটা হলো ও আপনার আপন সন্তান। আর আমি আমার নিজের চাচার খুনির সন্তানকে কেন নিজের পেটে ধরবো?
ঠিক কোন দুঃখে আমি আপনার মতো এক অমানুষের জানোয়ারের বাচ্চাকে এই পৃথিবীতে জন্ম দিতে যাব? নাচার ছুড়ে দেওয়া প্রতিটি শব্দ বন্দুক থেকে বের হওয়া এক একটা জ্বলন্ত বুলেট, আর সেই বুলেট তৌসিরের বুক ফুঁড়ে সেগুলো পাশ ফিরে ওপাশে বেরিয়ে যাচ্ছে। প্রতিটা বিষাক্ত শব্দের সাথে বুকের ভেতরে থেকে এক টুকরো করে তাজা মাংস নির্মমভাবে ছিঁড়ে যাচ্ছে। তাও তৌসির হাল ছাড়ে না। সবটুকু শক্তি জড়ো করে শেষ একটা চেষ্টা করে বলে, এই সন্তান তো তোর শরীরের অংশ। নিজের নারী ছেলে সন্তানকে নিয়ে এমন ভয়ঙ্কর কথা বলতে তোর কলিজায় একটুও লাগে না? না, একটুও লাগে না। আমার কলিজা তো আপনি বহু আগে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছেন। তাহলে নতুন করে আর লাগার কি আছে? এই সন্তান আমার জীবনের সবচেয়ে বড় ভুলের ফসল। আজ এই সন্তান আমার কোনো শখের নয়, কোনো পবিত্র ভালোবাসার নয়, বরং সে হলো আমার তীব্র ঘৃণার এক জীবন্ত প্রতীক। তৌসিরের বুকটা এবার সত্যিই সত্যিই মচমর করে ওঠে, ভেঙে পড়ে। সেই অন্তর ভাঙার শব্দটা সে নিজে নিজের কানে শুনতে পায়। বুকে ঠিক ভেতরে একেবারে গহীনে একটা দামি কাচের জিনিস ধীরে ধীরে চৌচির হয়ে ভেঙে পড়ার মতোই শব্দ। যে ভয়ঙ্কর তৌসির শতাধিক মানুষ অবলীলায় খুন করতে পেরেছে, যার নিষ্ঠুর হাত একটুও কামানি জাল জ্বলত তৌসিরের কলিজা টেনে ছিঁড়ে আনতে, যার পাষাণ রুহ একবারও কাঁপেনি লাশের স্তূপ আর রক্তের নদী বইয়ে দিতে, সেই তৌসির আজ নিজের মাত্র 3 সপ্তাহ বয়সী এক ছোট্ট ভ্রূণের জন্য কুকুরের মতো কাতরাচ্ছে। ফুপিয়ে ফুপিয়ে কাছে বুকের ভেতরে একেবারে নিঃশব্দে দুহাত পেতে প্রাণে ভিক্ষা চাইছে নাছার কাছে, যে হাত একদিন শুধুই অসংখ্য মানুষের মৃত্যু লেখা ছিল। তার সেই অভিশপ্ত হাত আজ এক ফোঁটা নতুন প্রাণের জন্য কেঁপে কেঁপে সামনে দিকে এগিয়ে যাচ্ছে। তৌসির বুক চিরে এক তপ্তশ্বাস ছাড়ে। তার সেই দীর্ঘশ্বাসে মিশে আছে পৃথিবীর সমস্ত গ্লানিময় পরাজয়, সমস্ত করুণ আকুতি, যা সমস্ত আশা ভঙ্গনের শব্দ। ওর কণ্ঠটা আর কোনোভাবে সংযত থাকে না, পুরোপুরি কেঁপে ওঠে, ভেঙে পড়ে। আমার সন্তানের জানটা শুধু আমায় তুই ভিক্ষা দে। তোর কাছে আমার আর কিছু চাওয়ার নাই। না চাই এবারে তাচ্ছিল ভরা হাসি হাসে, খুবই ছোট, ধারালো আর নিষ্ঠুর এক হাসি। ঠোঁটের এক কোণে সামান্য বেঁকে যাওয়া এক বাঁকা হাসি, যে হাসিতে কোনো মানবীয় উষ্ণতা নেই। ও শুধু হেসে উঠে বলে, এই সন্তানের জন্ম আমি কোনো দিনও দেব না তৌসির শিকদার। কথাটা সাবলীলাই বলে নাচা আবারও ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ে, নিজের মুখটা করিয়ে নেয় দেওয়ালের দিকে। তৌসির বেশ কিছুক্ষণ পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে থাকে। নিজের হাতটা ধরা মলমের কৌটোটা অত্যন্ত ধীরে ধীরে বিছানার ওপর নামিয়ে রাখে সে। তারপর ধীরে ধীরে বিছানার জায়গায় গিয়ে আসন্ন গা এলিয়ে দেয়। বুকের ওপরে নিজের একটা হাত শক্ত করে চেপে রাখে। ওর মনে হয় ভিতরে সেই দগদগে ক্ষতটা হাত দিয়ে চেপে ধরে রাখলে রক্তক্ষরণ হয়তো একটু কম হবে। ঠিক গতকাল রাতেও, হ্যাঁ ঠিক এই সময়টাতেই সে নাছার নরম বুকে মুখ গুজে শুয়েছিল, কত রকমের দুষ্টুমি করেছিল, মিঠা খুনসুরিতে মেতে উঠেছিল দুজন। নাচা খিলখিল করে হাসতে হাসতে অতি আদরে তার চুল টেনে দিয়েছিল। আর আজ মাত্র 24 ঘন্টার নির্মম ব্যবধানে তাদের দুজনের মধ্যে গড়ে উঠেছে হাজারো আলোকবর্ষের এক বিস্তার দূরত্ব। বিছানার ঠিক মাঝখানে রাখা সেই কোলবালিশটাও এখন এক ভয়ঙ্কর উত্তাপ সমুদ্র, যে সমুদ্র সাঁতরে পেরিয়ে যাওয়ার সাধ্য আজ কারও নেই। এই সমুদ্রের কোনো ঢেউ নেই, কোনো শব্দ নেই, কোনো কুল বা কিনারা নেই। আছে শুধু এক ঘোর অন্ধকার অতল গহ্বর। তৌসির জ্যান্ত লাশের মতো বিছানায় শুয়ে থাকে, তার চোখ দুটো খোলা, কিন্তু সেই দৃষ্টির কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। বুকের ভেতরটা শূন্যতায় খা খা করে আছে তার। মনে হচ্ছে কেউ গোটা একটা সাহারা মরুভূমি এনে বসিয়ে দিয়েছে সেখানে, যেখানে বিন্দুমাত্র জলের মতো সামান্য সামান্য হাওয়ার অস্তিত্বও মৃত। তার মনে হয় সেই বুঝি এই পৃথিবীর সবচেয়ে হতভাগা, সবচেয়ে নিঃস্ব মানুষ, যার আপন বলতে এই দুনিয়ায় আর কেউ নেই, থেকেও কেউ নেই। ঠিক পাশে শুয়ে আছে তার সবচেয়ে প্রিয় নারী, তার নিজের রক্তের সন্তান তিলতিল করে বেড়ে উঠেছে যার গর্ভে। অথচ তাদের দুজনের মাঝখানে এখন এক 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 দূরত্ব, যা পৃথিবীর সমস্ত কঠিন দূরত্বকে অনায়াসে হার মানিয়ে দিবে হয়তো। হাত বাড়ালেই যাকে ছোঁয়া যাচ্ছে, অথচ কোটি কোটি জন্ম কেটে গেলেও যার মনের কাছে কোনোদিনও পৌঁছানো যাবে না। দেওয়াল ঘড়ির কাঁটা এখন ঠিক রাতের 4টের ঘর ছুঁইছুঁই করছে। নিঝুম রাত, চারিপাশের পৃথিবীতে নিস্তব্ধতায় ডুবে আছে নিরেট এক নীরবতা, যা কান পাতলে বুকের ভেতরে এক ধরনের হাহাকার তৈরি করবে। মনে হয় গোটা জগৎ হঠাৎ করে একসঙ্গে নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছে। নাজার আছোয়া হয়ে বসে আছে নাজা বিছানায়। ওর চোখ দুটো একদম শূন্য, টকটকে লাল আর ফুলে ওঠা। সারাটা রাত এক ফোঁটা ঘুম হয়নি ওর ক্লান্ত দু চোখে। ঘুম আসেনি, বুকের ভেতরটা তীব্র যন্ত্রণায় এমনভাবে দুমড়ে মুচড়ে যাচ্ছে, ঠিক অদৃশ্য কোনো পিশাচ নিচের রুক্ষ মুষ্টতায় ওর পুরোটা হৃদয় চেপে ধরে নিংড়ে দিচ্ছে, একটু একটু করে ধীরে গতিতে, অথচ কি ভয়ঙ্কর নির্মমভাবে। ক্লান্তিতে চোখ দুটো বন্ধ করলেই বিভৎস দৃশ্যটা চোখের পর্দায় আবারও জীবন্ত হয়ে ওঠে। স্পষ্ট ভেসে ওঠে মাস্টার চাচ্চুর গলা কাটা রক্তমাখা লাশটা।
ওজন জুড়ে ছড়িয়ে থাকা রক্তের কালচে স্রোত, আর তৃষ্ণাত্মক কোনো বন্যজীবের মতো সেই রক্ত চুষে নিচ্ছে শুকনো মাছি। নিথর রক্তাক্ত দেহটা পড়ে আছে এক পাশে। নাচের বুকের ভেতরটা কষ্টে চৌচির হয়ে যাচ্ছে। গলা ঠেলে বারবার বেরিয়ে আসতে চাইছে একটা গগনবিদারী চিৎকার, ফুপিয়ে কেঁদে ওঠার তীব্র একটা আকাঙ্ক্ষা, অথচ কোনোভাবেই পারছে না সে। জমাট বাঁধা কান্নাগুলো ঠিক গলার কাছে এসে ভারী পাথর হয়ে আটকে আছে। নিচে নামছেও না, আবার ঠোঁট করে বেরোচ্ছেও না, শুধু ভেতরে ভেতরে দিক দিক করে ছড়িয়ে যাচ্ছে ওর পুরো অস্তিত্ব। বুক চিরে দীর্ঘ একটা নিঃশ্বাস বেরিয়ে আসছে নাছার। শরীর টেনে ধীরে ধীরে উঠে বসে সে। বিছানার চাদরটা হাতের আঙ্গুলে শক্ত করে আঁকড়ে ধরে কিছুক্ষণ পাথরের মতো স্থির হয়ে থাকে। বুঝি নিজেকে একটু গুছিয়ে নিচ্ছে ভয়ঙ্কর কোনো অনিবার্য সিদ্ধান্তের জন্য। এরপর নিঃশব্দে পায়ে সে নেমে আসে ঠান্ডা মেঝেতে। ধীর পায়ে সে এগিয়ে যায় খাট পাশের পুরনো কাঠের ড্রয়ারের দিকে। থরথর করে কাঁপতে থাকা হাতে টান দেয় হাতলে। ড্রয়ার খুলতেই ক্যাচ করে একটা চাপা শব্দ ওঠে। ড্রয়ারের ভেতরে হাত চুবিয়ে দেয় নাছা। ওর চিকন আঙ্গুলগুলো অন্ধকারে হাতড়ে বেড়ায় এদিক ওদিকে। তার হাতে ঠিক তীক্ষ্ণ আর ধারালো একটা ধাতব বস্তু। তা হলো চকচকে একটি ছুরি। শক্ত মুঠোয় ছুরিটা বের করে আনে সে। পলকের স্থির দৃষ্টিতে নাচা তাকিয়ে থাকে ছুরিটার দিকে। অনেকক্ষণ সময় কেটে যায়। ঠোঁটের কোণে এক যান্ত্রিক বায়ক হাসি ফুটে ওঠে ওর, এমন এক করুণ হাসি যাতে বিন্দুমাত্র আনন্দ নেই। আছে শুধু ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়া এক বিধ্বস্ত মানুষের শেষ আত্মসমর্পণ। খুব ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে এসে তাকায় নিচে বিছানার দিকে। বিছানার গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে তৌসির। ওর মুখটা কি ভীষণ শান্ত, এক বুক নির্ভর ভঙ্গিতে ওঠানামা করছে। ঠোঁটের কোণে কেমন এক চিলতে নিশ্চিন্ত প্রশান্তি লিপ্টে আছে। দেখে মনে হচ্ছে পৃথিবীর কোনো পাপ কোনোদিন তাকে স্পর্শ পর্যন্ত করেনি। ডান হাতের মুঠোয় ছুরিটা আরও শক্ত করে চেপে ধরেছে নাছা। প্রচণ্ড চাপে আঙ্গুলের গাছগুলো রক্তশূন্য হয়ে ফ্যাকাশে রূপ নেয়। তারপর তীর পদক্ষেপে সে এগিয়ে যেতে থাকে বিছানার দিকে। বিছানার ঠিক পাশটিতে এসে থমকে দাঁড়ায় সে। কাঁপতে থাকা কণ্ঠে প্রায় ফিসফিস করে সে বলে ওঠে, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এ দেহে আমি আর স্বাভাবিকভাবে বাঁচতে পারবো না। তাই আগে আমার মৃত্যুর কারণকে মারব, আমার সন্তানের খুনিকে মারব, তারপর আমি মরব। তবে আগে আপনাকে মেরে মরব তৌসির শিকদার। এ বলে আরও এক পা সামনে এগিয়ে যায় নাছা। তৌসিরের ঘুমন্ত মুখের উপর থেকে সে এক সেকেন্ডের জন্য চোখ সরাই না। নিজের মনে বিড়বিড় করে যন্ত্রণা ঝাড়যুক্ত কণ্ঠে সে বলে, ভালোবাসা যে কখনো কখনো হত্যার চেয়েও রক্তাক্ত হয় তা আজ বুঝলাম। কথাটা বলেই সে থেমে যায়, দৃষ্টি নিস্তব্ধ তৌসিরের ঘুমন্ত মুখের উপরে। নাচার আহত কণ্ঠ থেকে ঝরে পড়ে একরাশ তিক্ত শব্দমালা। আপনার সাথে সংসারের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আজ গর্ব আপনার কবর। আপনার বুকে আশ্রয় খুঁজেছিলাম, সেই বুকে আঁকবো ক্ষত। কথা ছিল আমাদের মিলনের, অথচ হতে যাচ্ছে বিসর্জন। আপনার বুকে মাথা রাখার কথা ছিল, তবে আজ রাখবো ছুরি। উচ্চারিত প্রতিটি শব্দ ঠিক এক একটা ফোঁটা তপ্ত রক্ত, কিন্তু তা ওর ঠোঁট বেয়ে পড়ছে না, বরং বুকের গভীর ক্ষত থেকে চুইয়ে চুইয়ে পড়ছে। কথাগুলো বলতে বলতে খুব সাবধানে তৌসিরের ঠিক পাশে গিয়ে বসে নাছা। আঙ্গুলের ধারালো ছুরিটা আরও শক্ত করে চেপে ধরছে। আঙ্গুলের কাঠগুলোতে হাতের চাপে আরও সাদাটে হয়ে আছে। নিজের ঠোঁট কামড়ে ধরেছে, দাঁতে দাঁত চেপে আবারও সে বলে ওঠে, ভেবেছিলাম জীবনসঙ্গী, অথচ হয়ে গেলেন জীবন কলঙ্ক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই মুহূর্তে নাচার হাত পা আর একটুও কাঁপছে না, বরং নিরেট নিস্তব্ধতাই কঠিন হয়ে আসছে ওর গোটা শরীর। ঠিক ভেতরের সব উত্তাল ঝড় একেবারে থেমে গিয়ে এখন শুধু এক হিমশীতল শান্ত স্রোত বইছে। এই শান্ত রূপটা বড় বেশি ভয়ঙ্কর। এই শান্ত রূপটা নিশ্চিত মৃত্যুর পূর্ব লক্ষণ। খুব ধীরগতিতে শূন্যে ছুরিটা তুলে ধরেছে সে। ইস্পাতের ফলাটা স্থির হয়ে নেমে আসে তৌসিরের স্পন্দিত বুকের ঠিক ওপরে। ঘুমন্ত তৌসিরের বুকটা কি শান্তভাবে ওঠানামা করেছে। শেষবারের মতো একটা গভীর দীর্ঘশ্বাস ফেলেছে নাছা। তারপর ধীরে ধীরে তৌসিরের বুকে ছুরিটা তাক করে নাছা উচ্চারণ করে, মানুষ ভেবে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু জানোয়ার বলে মারতে যাচ্ছি। মধ্যরাতের ঘড়ির কাঁটাটা থমকে দাঁড়িয়ে আছে কোনো একটা অভিশপ্ত ক্ষণে। ছুরিটা শক্তভাবে আঁকড়ে ধরে বসে আছে নাছা নিজের ডান হাতের মুঠোয়। তার হাতের প্রতিষ্ঠাশিরা টান টান হয়ে আছে, প্রতিটি পেশি প্রস্তুত হচ্ছে এক চূড়ান্ত আঘাতের জন্য। স্থির হয়ে সে গভীর ঘুমে আচ্ছন্ন তৌসিরের শিরায় বসে আছে। তৌসিরের চওড়া বুকের ছন্দের মতো ধীরে ধীরে ওঠানামা করছে। প্রতিটি নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসছে এক নিশ্চিন্ত তৃপ্তির ভারী শ্বাস। ওর মুখে লেগে আছে এক নিশ্চিত্র প্রশান্তির ছাপ।
মনে হচ্ছে পৃথিবীর কোনো একটা ভয় বা শুষ্কই বুঝে শুতে পারেনি তাকে। ঘুমন্ত তৌসিরের দিকে তাকিয়ে আছে নাছা। ওর চোখের মনে স্থির পলকহীন। ওর ভিতরে এখনো আর কোনো রক্ত মাংসের মানবী বেঁচে নেই। ওর ভিতরে মানবিকতা, মায়া, কোমলতা কিংবা অনুশোচনার শেষ বিন্দু মাত্রটুকু কর্পূরের মতো উবে গিয়েছে বাতাসে। তার বুকের ভিতরে যে নারীটি একসময় ভালোবাসতে জানতো, কাঁদতে জানতো, ক্ষমা করতে জানতো, সেই নারীটি দাফন হয়ে গেছে। সেখানে এখন শুধু এক বিকারগ্রস্ত নারী, যার মস্তিষ্কে প্রতিশোধ পাগল পিশাচিনীর এক স্বচ্ছ রাজত্ব চলছে। এখন ওর বুকের গহীনে দিক জ্বলতে থাকা আক্রোশের লাভা গলিত অগ্নিয়গিরির মতো উপচে পড়েছে, আর সেই উত্তপ্ততাকে পুরোপুরি গ্রাস করে রূপান্তরিত করেছে এক উন্মাদ নারীতে। নামহীন এক বৈপরত্য। ওর ভেতরে দাও দাও আগুন, অথচ বাহিরের বরফের মতো স্থির ঠান্ডা। হাতের মুঠোয় আরো শক্ত হয়ে আসা নাছার ছুরি বাট এত জোরে সে চেপে ধরে আছে যে চাপের চোটে আঙ্গুলের গিঁটগুলো রক্তশূন্য সাদাটে আকার ধারণ করে আছে। ওর চোয়াল শক্ত হয়ে আসে, তাতে দাঁত চেপে সে এমনভাবে দাঁতগুলো গুঁড়ো হয়ে গেলেও মনে হয় পরোয়া নেই। বুকের ভেতরে জমে থাকা সমস্ত ঘৃণা সে এক বিন্দুতে এনে জড়ো করে হাতে থাকা ছুরি ধারালো ফলাই। তার উপরে বাতাস চিরে সজোরে ছুরিটা নামিয়ে আনে তৌসিরের চওড়া বুকের ঠিক মাঝ বরাবর। তারপর চপ করে বসিয়ে দেয় ছুরিটা তৌসিরের বুকে। এতে অন্ধকারে ঘরটায় তীক্ষ্ণ বীভৎস একটা শব্দ প্রতিধ্বনিত হয়। চামড়া চামড়া মাংস আর পাঁজরের হাড়ের বাঁধা নিমিষেই বেরিয়ে ফলাটা গেঁথে যায় তৌসিরের বুকের গভীরে, আর সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে ছিটকে আসে গা গরম করা টকটকে লাল রক্ত। সেই উষ্ণ রক্তের ছিটে এসে লাগে নাছার মুখে, গালে, কপালে, কিন্তু এতে তার চোখের পলক পর্যন্ত কাঁপে না। আসমিক এই তীব্র মরণ যন্ত্রণায় ঘুমন্ত তৌসিরের শরীর ধনুকের মতো বেঁকে যায়। তারপর প্রবল এক ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠেছে। তার বুক চিরে বেরিয়ে আসে আহত পশুর মতো এক পশলা অমানসিক কর্কশ গোঙানি। তৌসিরের এই গোঙানি শব্দে ঘরটা হয়তো রক্তাক্ত হয়ে ওঠে। যন্ত্রণায় বিকৃত মুখটা নিয়ে ঝাপটা মেরে চোখ খুলে নেয় তৌসির। প্রথমে কয়েক সেকেন্ডের ঘোলাতে দৃষ্টি ধীরে ধীরে স্থির হতেই সে দেখে তার বুকের ঠিক ওপরে সাক্ষাৎ আজরাইলের মতোই ঝুঁকে আছে নাছা। নাছার কালচে সবুজ চোখে জ্বলছে উন্মাদের লেলিহান দাবানল। আর সেই আগুনের আলোয় তৌসিরের চেহারায় প্রথমবারের মতো খেলে যায় এক অচেনা অনুভূতি। চিনতে পারে সে নাছার এই মুখ, কিন্তু চিনতে পারে না এই হিংস্র চোখের হিংস্রতা। তবে তৌসিরের চোখে মৃত্যুর কোনো আতঙ্ক নেই, নেই প্রাণ ভিক্ষার সামান্যতম আকুতি, নেই কোনো বিস্ময় কিংবা ক্রোধ। বরং নাছাকে অবাক করে দিয়ে তার তাজা রক্তে কালচে ঠোঁটে কোণে ধীরে ধীরে ফুটে ওঠে গা শিরশিরে একটা তৃপ্তির হাসি। মনে হয় এই হাসিতে তার জীবনের সেই স্বস্তি। বুকের অসহ্য কষ্ট চেপে রক্ত মেখে আসা ভাঙা আর ঘরঘরে গলায় তৌসির ফিসফিস করে বলে, মারবি? মার, আমারে মাইরা ফেল। বেঁচে থাকার ইচ্ছা ছিল বহুত, এই দুনিয়ায় তৈরাজ করে খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পারলাম না বাঁচতে। তৌসিরের বলা প্রতিটি শব্দ গলায় আটকে আসে, রক্তের সাথে মিশে বেরিয়ে আসে। নাচার ভেতরে এতক্ষণে যতটুকু মানুষত্বের ক্ষীণ আভাস টিকেছিল, সেটাও পলকে ছাই হয়ে যায়। তার চোখের হিংস্র দৃষ্টি আহত পশুর চেয়েও হিংস্র, আরও প্রকৃতরস্ত, আরও পৈশাচিক। তৌসিরের রক্তরাঙা চোখের দিকে সরাসরি তাকিয়ে হিসিসের সাপের মতো তীক্ষ্ণ কণ্ঠে নাচা পুষে ওঠে, আপনাকে মরতেই হতো, আমার হাতে আপনার মৃত্যু, এটাই নিয়তি। কথাটা শেষ হওয়ার আগেই এক হাঁচকা টানে তৌসিরের বুক থেকে ছুরিটা টেনে ধরে নাই নাছা। মাংস ছিঁড়ে বেরিয়ে আসার সময় ছুরির ফলায় লেগে থাকা রক্ত আর মাংসের টুকরো ছিটকে পড়ে চারিদিকে। বাতাসের অভাবে তৌসিরের শরীরটা আরেকবার খিলখিল করে কেঁপে ওঠে। সে হাঁপাতে হাঁপাতে জোরে একটা বাতাস টেনে নেয় ক্ষত বিক্ষত ফুসফুসে। সেই শ্বাসের সাথে সাথে বুকের ফাঁক দিয়ে শোষ করে বেরিয়ে আসে রক্তের সাথে মিশে যাওয়া বাতাসের শব্দ। তারপর নাচা ভেঙে কুড়িয়ে দেয় পৃথিবীর সমস্ত নিয়মের শিকল। আর কোনো হিতাহিতে জ্ঞান হুঁশ অবশিষ্ট নেই। তার ভেতরে এখন আর কোনো মানুষ নেই, আছে শুধু এক রক্তপিপাসু প্রতিশোধাত্মক অবদেবতা। তৌসিরের রক্তাক্ত বুক লক্ষ্য করে সে বদ্ধ উন্মাদের মতো একের পর এক কোপ বসাতে শুরু করে। ফ্যাত 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 করে সে তৌসিরের বুকে কোপাতে শুরু করে। এই ছুরি বসায়, এই তোলে। তৌসিরের পাপিষ্ঠ কত বিক্ষত ঝাঁঝরা হয়ে যাওয়া বুক চিরে গলগল করে বেরিয়ে আসে গাঢ় রক্তের উষ্ণ স্রোত। বাতাসে সে ঘন হয়ে মিশে যায় কাছ রক্তের উৎকট ধাতব গন্ধ। সেই উষ্ণ লাল তরলে ভিজে একাকার হয়ে যায় তৌসিরের গলা, পেট, কোমর আর বিছানার ধবধবে সাদা বালিশ চাদর। ধবধবে চাদরটা ক্রমেই রূপ নেয় এক রক্তাক্ত মানচিত্রে। 1, 2, 3 পরপর গুনে গুনে বারে বারে ইস্পাতের ফলাটা তৌসিরের বুকে আমল বসিয়ে দেয় নাছা। প্রতিটা কোপের সাথে সাথে সে কবর দেয় তৌসিরের সাথে কাটানো সময়গুলোকে।
কিন্তু এত পৈশাচিক, এত প্রাণঘাতী আঘাত পাওয়ার পরেও তৌসিরের বেহায়া প্রাণ এই ক্ষতবিক্ষত শরীর ছেড়ে যেতে চায় না। পরপর বরাবরই ছুরির আঘাতে বিদ্ধ হওয়ার পরেও তৌসির বেহায়া জানটা আঁকড়ে থাকে তার পাপবিদ্ধ দেহটাকে। মৃত্যু একেবারে অন্ধকারে অতল খাদের কিনারায় ঝুলেও তৌসির হঠাৎ শব্দ করে ওঠে। সে হাসে, রক্তে ভেজা গলা দিয়ে হু হু করে হেসে ওঠে সে। রক্তমেখা বিভৎস মুখ তৌসির অবর্ণনীয় মৃত্যু যন্ত্রণায় আরও পৈশাচিক হাসি দেয়। নিজের সবচেয়ে প্রিয় জিনিস নাঝার কালচে সবুজ নয়নাচড়ায় শেষবারের মতো তাকিয়ে বলে ওঠে। 12টা কোপ খাওয়ার পরেও এই নাদান চান শরীর ছাড়তে চায় না। দেখলে তো নাচা, বাইচা থাকার কত আক্ষেপ আমার। কথাগুলো শেষ হতেই তৌসিরের শরীরের ভেতরে পুরো কাঠামো ভেতর থেকে ভেঙে চুরে একেবারে হাহাকার হয়ে যায়। মুখ বেয়ে কুলি কুলি করে রক্ত বেরিয়ে আসতে শুরু করে। প্রতিটা কাশির ঝাঁকুনির সাথে সাথে নাক আর মুখ দিয়ে কালচে রক্তের জবাট ধারা গল গল করে গড়িয়ে পড়ে বিছানায়। চাবুক বেয়ে নামে গলায়, ভিজিয়ে দেয় বুকের লোমশ চামড়াকে আরও গাঢ় লালে। প্রতিটি কাশির সাথে তার শরীরটা ঝাঁকুনি খাচ্ছে, আর মনে হচ্ছে কেউ হাত দিয়ে তাকে ভেতর থেকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। তবে নাচার রক্তমাখা হাত এখনো থামে না। প্রতিশোধের অন্ধরেশাই এখন সে পুরোপুরি মাতাল, পুরোপুরি বিভোর। এবার 13 নাম্বার কোপটা সে আর তৌসিরের মাংসপিণ্ডে পরিণত হওয়ার বুকে বসায় না। নাচা রক্তাক্ত ইস্পাতের ফালাটা সোজা মাথার ওপরে তুলে আনে, সর্বশক্তিতে সজোরে বসিয়ে দেয় তৌসিরের টান টান হয়ে থাকা গলার প্রধান শিরায়। আর সাথে সাথে তৌসিরের গলা দিয়ে ফিনকি দিয়ে শেষবারের মতো ফোয়ারার মতো রক্ত ছিটকে ওঠে। ঘরের ছাদ পর্যন্ত পৌঁছে দেয় সেই লাল প্রসবন। ব্যাস, সব শেষ। কয়েক সেকেন্ডের জন্য তৌসিরের শরীর তীব্র খিঁচুনিতে কেঁপে ওঠে। আঙ্গুলগুলো বাতাসে কিছু একটা আঁকড়ে ধরতে চায় শূন্যে। চোখ দুটো ধীরে ধীরে উঠে যায় কৌটারে। তারপর সব স্থির হয়ে পড়ে, একদম স্থির। ঘরে মৌনতা ফিরে আসে, কিন্তু এই মৌনতা আগের মৌনতা নয়। এই মৌনতার ভেতরে এখন বাস করে শুধুই মৃত্যু। মেয়র তৌসির শিকদারের দম্ভে ভরা প্রাণ পাখি চিরতরের জন্য শান্ত হয়ে যায়। তার অঢেল ক্ষমতা, তার আকাশ ছোঁয়া দম্ভ, তার পাপিষ্ঠ জীবনের সমস্ত হিসাব নিকাশ এক বীভৎস রক্তপিপাসু অন্তিম পরিণতিতে এসে শেষ হয়ে এই বৃদ্ধ ঘরে 4 দেওয়ালের মধ্যে। যে দেওয়ালগুলো এতদিন তার ক্ষমতায় সাক্ষী ছিল, আজ সেগুলোই হয়ে উঠল তার নির্মম পতনের শব্দহীন দর্শক। হয়তো মৃত্যুর তার কাম্যই ছিল, হয়তো ভেতরে ভেতরে সে নিজেও এক অবসান খুঁজছিল, কিন্তু এতটা ভয়াবহ তাকে এই পৃথিবীতে ছাড়তে হবে সেটা সে নিজেও কখনো কল্পনা করেনি। রাতের এই জমাট অন্ধকার পেরিয়ে কাল সকালের প্রথম সূর্যের আলোটা ফুটতেই খবরের কাগজের পাতায়, প্রথম পাতায় হয়তো মোটা কালো অক্ষরে ছাপা হবে এক সত্য। সিলেটের মেয়র তৌসির শিকদার মধ্যরাতে নিজের স্ত্রীর হাতে নির্মমভাবে খুন হয়েছে। ঘরের ভিতরে নিশ্চুপতা নেমে এসেছে। এই নীরবতা কানে বাজে, বুকে চাপ ধরায়, শ্বাসটালিতে শক্ত মুঠোয় চেপে ধরে। নাচা একবার তৌসিরের নিথর দেহর দিকে তাকায়, কিন্তু তার চোখের পাতা নড়ে না, পলকও পড়ে না। পরক্ষণে সে দৃষ্টি ফিরিয়ে নেয় নিজের 2 হাতের দিকে। এই হাত দুটো দিয়ে তৌসিরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে তৌসিরের বুকে মাথা রেখে সে নিশ্চিন্তে ঘুমতো। তার এই আঙ্গুলগুলো তৌসিরের কোনো কালো চুলে পিলি কেটে আদর মাখাতে কত রাতে। আজ সেই হাত দুটো তৌসিরের রক্তে ভেজা টকটকে লাল হয়ে গিয়েছে। ওই নিথর করে কাঁপতে থাকা হাতের নখের ফাঁকের জমে আছে শুকিয়ে আসা রক্তের কালচে রেখা। হাতের তালুর রেখাগুলোর বদলে একাকার হয়ে গিয়েছে। হাতের তালুর কুসংস্কারী ভাগ্যরেখা, জীবনরেখা কিংবা প্রেম রেখা সব মুছে যায় এক গাঢ় লাল প্রলেপের নিচে। নাচা ঠিক বুঝে উঠতে পারছে না কি ঘটে গেল এইমাত্র। ওর জন্য বোধহয় সময় থমকে দাঁড়িয়েছে কোনো এক বেনামি বিন্দুতে। বাহিরে ঝড় উঠেছে, আর ঝড়ের গর্জন আর জানালার কাছে আষ্টে পড়া বৃষ্টির ফোঁটা জানান দিচ্ছে সে পৃথিবীর এখনো সচল, সময় এখনো বহমান। শুধু এই ঘরটাই নিঝুম। ঘরের ভেতরের মানুষ দুজনে স্থির, একজন চিরতরে, আরেকজন কে জানে কতক্ষণের জন্য। কিছুক্ষণ একদৃষ্টে চেয়ে থাকে নাছা তৌসিরের রক্তাক্ত লাশের দিকে। তৌসিরের মৃতর দেহটার মুখস্থ স্থির, চোখ দুটো আধ খোলা। শেষ সময়ে হয়তো কিছু বলতে চেয়েছিল সে, কিন্তু পারেনি। ঠোঁটের কোণে জমে আছে শুকিয়ে আসা রক্তের ক্ষীণ রেখা। গলার গভীর ক্ষত থেকে এখনো আলতো ধারায় রক্ত চুইয়ে পড়েছে। হয়তো তৌসিরের শরীর এখনো বিশ্বাস করতে পারছে না যে সে আর নেই। বিছানায় ভেসে যাচ্ছে তৌসিরের শরীর থেকে গড়ানো চকচকে লাল রক্তে। সাদা চাদরের প্রতিটি ভাঁজে পেয়ে চুইয়ে চুইয়ে মেঝেতে গড়িয়ে পড়েছে সেই লাল স্রোত ধীরে, অথচ অনিবার্যভাবে। সে সাদা চাদরে কাল রাতেও তারা পাশাপাশি শুয়েছিল, যে চাদরে মিশেছিল দুজনের শরীরের গন্ধ, ঘামের স্পর্শ
আর নিঃশ্বাসের উষ্ণতা। সেই চাদরে আজ পরিণত হয়েছে এক রক্তাক্ত কাফনে। বিছানার চাদর চুইয়ে মেঝেতে রক্তের ফোঁটা জমেছে টপটপ করে। তৌসিরের গলাকাটা দেহের দিকে তাকিয়ে অসহায় হরিণীর মতো আর্তনাদ করে ওঠে নাছা। আমাদের সুন্দর সংসারে এই সর্বনাশ কেন হলো তৌসির? আমাদের সংসারের পরিণতিতে এমন করুণ হওয়ার কথা তো ছিল না। আপনার চেষ্টা এত হৃদয় বিদারক হলো কেন? আর সেটাও কেন হলো আমারই হাতে? ওর কথাগুলো বাতাসে মিলিয়ে যায়, কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ থাকে না। তৌসির শুনতে পায় না, শোনার মতো অবস্থায় সে আর নেই। সে এখন এমন এক জগতে চলে গিয়েছে, সেখান থেকে কোনো শব্দ ফিরে আসে না, কোনো প্রতিশ্রুতি পৌঁছায় না, কোনো ক্ষমা ফেরত আসে না। কথাগুলো বলেই হাতের রক্তমাখা ছুরিটা শক্ত করে ধরে উঠে দাঁড়াই নাছা। ছুরির হাতলটা তার মুঠোয় চেপে বসে আছে। বাহিরে এখন শুরু হয়েছে প্রলয়ঙ্কারী তুফান। সারাটা দিন ধরে ঝড় বয়ে যাচ্ছে আকাশ জুড়ে। মেঘের বুক কাঁপানো গর্জন আর বাতাসের তীব্র শেষ জানান দিচ্ছে প্রকৃতির এক ভয়ঙ্কর ধ্বংসলীলার। বোধহয় প্রকৃতিই জানেন, নিজেই জানতো আজ কি ঘটতে চলেছে। কাঁপছিল এক অশুভ ভয়ঙ্কর আশঙ্কায়। প্রকৃতি নিজেই এঁকে দিচ্ছে আসমানের বুকে নাচার ভেতরে জীবনের প্রতিচ্ছবি। আকাশের বুকে যে কালো মেঘ জমে, সে মেঘ হয়তো নাচার বুকের ভার। আকাশ থেকে যে অশ্রু ঝরেছে, তার নাচারি কান্না আর চেপে রাখা তীব্র যন্ত্রণা। বজ্র যখন গর্জে ওঠে, হয়তো সে আসল নাচার ভেতরেই আর্তনাদ। আজ এই দিনে, এই তুমুল তুফানের দিনে নাচা হারালো নিজের সব ভালোবাসা, বিশ্বাস, স্বপ্ন, ভবিষ্যৎ, এমনকি নিজেকেও। নিঃস্ব হয়ে গেল সে, একেবারে ধ্বংস হয়ে গেল সে। যে নাচা একদিন স্বপ্ন দেখত একটা সুন্দর সংসারে, একটা ছোট্ট সন্তানের, একটা শান্ত সকালের, সেই নাচা আজ পরিণত হয়ে গেছে এক নির্মম খুনিতে। নাচার পরনের সাদা পোশাকটা রক্ত ভিজে একাকার হয়ে গিয়েছে। লাল রং লেপটে গিয়েছে বুক থেকে আঁচল পর্যন্ত। গায়ের সাদা কামিজ আর ওড়নাটাই তৌসিরের তাজা রক্তে ভিজে চটচট করেছে। কাপড়ে ভাজে ভাজে জমে আছে রক্তের ফোঁটা। বেলকনি আর ঘরের খোলা জানালা দিয়ে দমকা হাওয়া আছড়ে পড়েছে ঘরের ভেতরে। পর্দাগুলো ফরফর করে উঠছে, মনে হচ্ছে কোনো অশরীরী আত্মা যেন ঘরের ভেতরে ঢুকে পড়েছে। সে উন্মুক্ত বাতাসে নাচার কালচে কালো কোকড়ানো চোখগুলো আছড়ে আপন ছন্দে কোনো অভিশপ্ত প্রেতনির মতো দেখাচ্ছে ওকে ওই বিধ্বস্ত রূপে। ঘরের কোণে চুলে থাকা ঝাড়বাতিটা তুলছে অস্থির হাওয়ায়। তার কাঁপতে থাকা আলোক ছাটাই ঢাকা পড়ে নাচার মুখ এখনো আলোকিত, কখনো অন্ধকার। তার ভেতরের দুই সত্তা, প্রেমিক আর খুনি, বধূ আর বিধবা, ভিকটিম আর অপরাধী, পালা করে উকি দিচ্ছে এক মুখোশ, একশোটা রূপ। প্রাণহীন এক পুতুলের মতো শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে পা বাড়াই নাচা। তার চোখে কোনো লক্ষ্য নেই, মনে কোনো ভাবনা নেই, শুধু এক অজানা টান তাকে নিয়ে যায় সামনের দিকে। তৌসিরের রক্ত ততক্ষণে মেঝেতে ছড়িয়ে পড়েছে গাঢ় হয়ে। মেঝেতে সেই রক্ত জমাট বাড়তে শুরু করেছে, কোথাও কোথাও কাছে হয়ে আসছে, কোথাও কোথাও চকচকে লাল। তৌসিরের রক্তের ওপরে পা মারিয়ে নাচা বেরিয়ে যায় ঘরের বাহিরে। তার খালি পায়ের নিচে লেগে রয় রক্তের উষ্ণতা। তৌসিরের শরীর বেয়ে বেরিয়ে আসা শেষ কিন্তু সে টেরও পায় না। তার পা দুটো রক্ত লাল হয়ে গিয়ে গোড়ালি পর্যন্ত। মনে হবে কেউ সদ্য আলতা পরিয়ে দিয়েছে তার পায়ে। পুরো করিডোর জুড়ে পড়ে থাকা নাছার পায়ের ছোপ, এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, ক্রমশ ফিকে ফিকে হয়ে আসা রক্তের ছাপ। আর তার হাত ধরে ছুরির ফলা এখনো বেয়ে টপ টপ করে ঝরে পড়েছে তাজা রক্ত। এক অনামাখরে আচরণের মতো সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে নাছা। নিজেই বুঝতে পারছে না সে কি করছে, কোথায় চলছে, কেন চলছে। তার মস্তিষ্ক এক কুয়াশায় ঢেকে গিয়েছে। শুধু পা চালাচ্ছে নিজের ছন্দে, নিজের নিয়মে। শিকদার বাড়ির বড় সদর দরজাটা ঠেলে বাহিরে বেরিয়ে আসছে নাছা। বাহিরে এখন মুষলধারে বৃষ্টি নেমেছে, আকাশ ভেঙে পড়েছে। উদাম বাতাস, গাছপালা, ফুলের টব, উঠোনের সবকিছু এলোমেলো করে দিচ্ছে। বুড়ো আম গাছটাই ডালগুলো হেলে পড়েছে এদিক ওদিকে হাওয়ায়। আসমান কাঁপিয়ে ভয়াবহ গর্জনে ডাকছে মেঘ। বজ্রপাতের প্রতিটি গর্জনে কেঁপে উঠেছে শিকদার বাড়ি। পুরোনো জানালার কাঁচ কাঁপছে, উঠোন কাঁপছে, একটু দূরে পুকুরের জল সম্মোহিতের মতো বৃষ্টির মাঝেই উঠোনে নেমে আসে নাছা। প্রথম ফোঁটা বৃষ্টি যখন তার মুখে এসে পড়ে সে চমকায় না। দ্বিতীয় ফোঁটা যখন তার চোখের পাতা ভিজিয়ে দেয় সে চোখ বোঝে না। তৃতীয় ফোঁটা যখন তার ঠোঁট ছুঁয়ে দেয় সে জিভ দিয়ে চাটে না। বৃষ্টির ঠান্ডা ফোঁটা মিশে যেতে থাকে তার গরম শরীরের সাথে। ওর হাতের ছুরিটা বৃষ্টিতে ভিজে ধুয়ে যায় লাল রক্ত, ফোঁটায় ফোঁটায় মিশে যায় কাদামাটির বুকে। বৃষ্টির মাটি, পানি আর তৌসিরের রক্ত ধুয়ে মিলে এক হয়ে যায় মাটিতে। মাটি মনে হয় তৃষ্ণার্ত হয়ে আছে এই রক্তের জন্য। তাই তো এক ফোঁটা পড়তেই তা দ্রুত শোষণ করে দেয়। বৃষ্টির প্রবল ছাটে ভিজে চুপসে যায় নাছার সারা শরীর। তার পরনে সাদা ড্রেস ভিজে লেপ্টে আছে গায়ে। ধুয়ে যেতে থাকে তৌসিরের রক্তের শেষ চিহ্নটুকু তার হাত থেকে, তার পোশাক থেকে, তার মুখ থেকে, তার চুল থেকে।
মুহুর্মুহু বজ্রপাত হচ্ছে চারিপাশে। বিদ্যুতের ঝলকানিতে এক লম্হার জন্য আলোকিত হয়ে ওঠে গোটা উঠোন। সেই সময় দেখা যায় নাচার ভেজা মুখ, ছাপিয়ে পড়া চুল, রক্তে রাঙানো পোশাক, কাঁপতে থাকা ঠোঁট। তারপর আবারই ডুবে যায় অন্ধকারে, কিন্তু সেদিকে নাচার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ থাকে না। ভেজা চুলগুলো লেপ্টে থাকে তার চোখে মুখে কপাল জুড়ে। তবুও সেগুলো সরায় না। চোখের পাতায় বৃষ্টির ফোঁটা জমে, তবুও সে মিলছে না। হঠাৎ একটা পাগলাটে শূন্যতা গ্রাস করে নাচাকে। পেটের ভেতরে মোচড় দিয়ে ওঠে অসহনীয় একটা যন্ত্রণা। কেউ মনে হচ্ছে ভেতর থেকে কুঁচকে ধরেছে তাকে, ছিঁড়ে ফেলতে চাচ্ছে তার নাড়ি ভুঁড়ি। হয়তো এই যন্ত্রণা শারীরিক, হয়তো মানসিক, হয়তো দুটোই। বৃষ্টির পানিতে শরীরের ক্ষতগুলো ভিজে তীব্র জ্বালা করছে। ধীরে বিবিচান যে আঘাতগুলো করেছে পিঠে, বুকে, বাহুতে, সেই ক্ষতগুলো এখন পানির স্পর্শে নতুন করে জ্বলে উঠেছে। দুহাতে আকাশের দিকে তুলে গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে নাচা। এ আমার কি হলো? আমি কি করে ফেললাম? এ কোন পাপের শাস্তি আমি পেলাম? এ কোন অভিশাপ আমার কপালে লেখা ছিল? তার এই আর্তনাদ মিশে যায় বজ্রের গর্জনে, বৃষ্টির শব্দে, বাতাসের হাহাকারে। কেউ শোনে না, কেউ সাড়া দেয় না। পাগলের মতো কিছুক্ষণ কাঁদতে কাঁদতে আবার স্তব্ধ হয়ে যায় নাছা। ওর কান্নার শব্দ থেমে যায় হঠাৎই। ভেতরের সব অস্ত্র শুকিয়ে যায় এক পলকে। চোখের জলের ভান্ডার নিঃশেষ হয়ে যায় চিরতরে। চোখ দুটো আবারও শূন্য, সেই একই শূন্যতা যা একটু আগে ঘিরে ছিল, সে একই মৃত শূন্যতা। এবার তার শূন্য দৃষ্টি গিয়ে পড়ে বাড়ির বড় পুকুরটার দিকে। এক বেনামি জাদুমন্ত্রে বশীভূত হয়ে পুকুরে এগোয় সে। পুকুরের কাছে এসে পুকুরের শ্যাওলা ধরা পিচ্ছিল সিঁড়ি বেয়ে নামতে শুরু করে সে। তলপেটে ব্যথা করছে, তবে এই ব্যথার তোয়াক্কা সে করে না। ধীরে ধীরে নেমে আসে নাচা পুকুরের পানিতে। প্রথম ধাপে ওর পায়ের গোড়ালি ডুবে ছাঁচা পানিতে, দ্বিতীয় ধাপে হাঁটু ডুবে। ওর ভিজে যাওয়া পোশাকটা ফুলে ওঠে জলের ওপরে, কোনো জলপদ্মের মতো দেখায়। কিন্তু পদ্মর শুভ্রতা থাকে না, থাকে রক্তের কালচে দাগ। তৃতীয় ধাপের কোমর পর্যন্ত, চতুর্থ ধাপে ওর বুক জোবে। এক পর্যায়ে নাচা গলা সমান পানিতে নেমে যায়। তার হাতে ছুরিটা ছেড়ে দেয় সে। সে ছুরি ততক্ষণে মুঠোয় চেপেছিল যা তার শরীরের অংশের নিচে গিয়েছিল। সে ছুরি এবার ছেড়ে দেয় নাচা। ছুরিটা টুপ করে ডুবে যায় পানির তলায়, চিরতরে হারিয়ে যায় কালো জলের গভীরে। ধীরে ধীরে নাচার শরীরটা মিশে যেতে থাকে পুকুরের জলের অতল গভীরে। তার লালচে কোঁকড়ানো চুলগুলো ভাসতে থাকে পানির ওপরে, তারপর সেগুলো ডুবে যায় ধীরে, অনিবার্যভাবে। যখন নাচা টের পায় সে তলিয়ে যাচ্ছে, তখন তার আর ওঠার কোনো উপায় থাকে না। শরীর শক্তিহীন, মন অবসীন, আত্মা ভারগ্রস্ত। উঠবে কি করে? হাত পা নড়ানোর শক্তি নেই, চিৎকার করার ক্ষমতা নেই। নাচার হুঁশ যখন ফিরে ততক্ষণে বড্ড দেরি হয়ে যায়, বহু দেরি। জীবনে আর মৃত্যুর সীমারেখা সে পেরিয়েছে। আসে কখন, কিভাবে, তা সে নিজেও বুঝতে পারে না। পুকুরের অন্ধকারে গভীরে তলিয়ে যেতে থাকে নাছা। চারিপাশে পানি, শুধু পানি আর পানি। উপরে বৃষ্টির শব্দ ক্রমশ ক্ষীণ হয়ে আসছে তার কানে। কেউ মনে হচ্ছে ভলিউম কমিয়ে দিচ্ছে ধীরে ধীরে। পৃথিবীর কোলাহল মুছে যাচ্ছে নাচার জন্য। নাচার কানে বজ্রের গর্জন এখন শুধুই দূরের গুঞ্জন, বাতাসের শোষ আওয়াজে অস্পষ্ট ফিসফিসানি মাত্র। পানির নিচে পৃথিবীর এক ভিন্ন জগৎ। সেখানে কোনো শব্দ নেই, কোনো রং নেই, কোনো সময় নেই। শুধু এক অসীম অন্তহীন নৈরাজ্য নিঃশব্দ বিরাজ করেছে। নাচার চোখের সামনে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। সে অন্ধকারের মাঝে এক ভয় চলচ্চিত্রের পর্দা ওর চোখের সামনে ভেসে উঠছে। সে দেখতে পায় মাস্টার চাচ্চুর খণ্ডিত দেহে, তারপর তার চোখে ভেসে ওঠে তৌসিরের গলা কাটা লাশ, যার রক্ত এখনো শুকোয়নি। নাচার মস্তিষ্ক অবসাদে শুরু করে। মৃত্যুর ঠিক 7 সেকেন্ড আগে, যখন মস্তিষ্কে অক্সিজেনের শেষ ফোঁটাটুকুও নিঃশেষ হয়ে আসে, যখন ওর হৃদয় শেষ স্পন্দনটি গুনে নেয় নিয়তি, তখন তার চোখের সামনে ফুটে ওঠে তৌসিরের মুখখানা। তৌসিরকে অবচা দেখে নাচার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক টুকরো তৃপ্তির মুচকি হাসি, এক বিষাদমাখা রহস্যময় করুণ হাসি, যে হাসিতে মিশে আছে ভালোবাসা ও ঘৃণা, অনুতাপ ও মুক্তি, বেদনা ও শান্তি, প্রতিশোধ ও আত্মসমর্পণ, সবকিছু। এই হাসির অর্থ আঘাত ছাড়া কেউ কোনোদিন বুঝবে না, কোনো কবি লিখতে পারবে না, কোনো শিল্পী আঁকতে পারবে না, কোনো দার্শনিক ব্যাখ্যা করতে পারবে না। কারণ সেই হাসি এক ধ্বংস হওয়া নারীর শেষ বিজয়ের হাসি, যে বিজয়ে কেউ জিতেনি, কেউ হারেনি, শুধু সব শেষ হয়ে গিয়েছে। অবশেষে নিজের ক্লান্তকর, যন্ত্রণাময় আর ছলনা ভরা জীবন থেকে চিরতরে মুক্তি নেয় নাচা। পুকুরের পানি শান্ত হয়ে আসে, শুধু কয়েকটি বুদবুদ ওঠে পানির ওপরে। একদিকে সিকদার বাড়ির অন্ধকার ঘরে পড়ে থাকে তসিরের রক্তাক্ত নিথর দেহ, যার চোখ দুটো এখনো আধখোলা আর মৃতদেহ এখনো নেই। বিশ্বাস করতে পারছে না যে নাচা তার জীবন কেড়ে নিয়েছে। অন্যদিকে পুকুরের ঐঠে জলে চিরতরে তলিয়ে যায় নাছার লাশ, যার মুখে লেগে আছে সেই শেষ মুচকি হাসি। তার চুল ছড়িয়ে যায় জলের তলদেশে।
তার সাদা ড্রেসটা ফুলে উঠেছে এক জল পদ্মের মতো। বাহিরে তখনও অঝোর বৃষ্টি ঝরছে। আকাশ কাঁদছে অবিরাম, বাতাস হাহাকার করছে গাছের পাতায় পাতায়। বজ্র গর্জে চলেছে, প্রকৃতিও সাক্ষী হয়ে রয়েছে এক করুণ অধ্যায়ের। নাছা তৌসিরের এই নিন্দার সংসারে তারা কেউ জিতলও না, কেউ হারলও না, শুধু রয়ে গেল তাদের লাশ আর এক ফোঁটা রক্ত।